নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতী! সুরেলা ঘাবড়ে গিয়ে চিৎকার করল। তীর লাগার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী নিচে পড়ে যাচ্ছিল। তখনই জানালা থেকে একজন ঘরের মধ্যে লাফ দিয়ে ভিতরে এলো আর চন্দ্রাবতীকে দ্রুত দুহাত দিয়ে ধরে ফেলল। এ আর অন্য কেউ নয়, অগ্নি সিং। ওর স্ফূর্তির সঙ্গে চন্দ্রাবতীর পিঠে লাগা তীর টেনে বার করে নিজের পাগড়িতে লুকোনো একটা ওষুধ বার করে ক্ষততে লাগাতে লাগলো। অগ্নি! চন্দ্রাবতী ব্যথাতুর হাসি দিয়ে বলল, তুমি এসে গেছ। আমি জানতাম। সোনালো একদিন বলেছিল তুমি আমার কাছে একদিন ঠিক ফিরে আসবে। কারণ 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 তুমি। এ কথা বলতে বলতে চন্দ্রাবতী অচেতন হয়ে পড়ছিল। না চন্দ্রাবতী, তুমি সাহস রাখো। অগ্নি সিং ওর গালে হালকা হালকা থাপ্পড় মারতে মারতে বলল। অগ্নি সিং আবেগের সঙ্গে বলল, চোখ খুলে রাখার চেষ্টা করো, সামলাও নিজেকে। ততক্ষণে আমি এই বিষের ওষুধ তৈরি করি। অগ্নি সিং চন্দ্রাবতীকে বিছানায় শুইয়ে দিল আর দ্রুত ওর কাছ থেকে কিছু জড়িবুটি বার করে ওষুধ তৈরি করতে লাগলো। চন্দ্রাবতী, এটা তুমি কি করে ফেললে? আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিলে। এই তীর আমাকে মারার জন্যই তো চালানো হয়েছিল চন্দ্রাবতী। মরতে দিতে তুমি আমাকে। আমার জীবন তো এমনিতেই কলঙ্কিত হয়ে গেছে। না 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 সুরেলা, এরকম বলো না। চন্দ্রাবতী নিজেকে সজাগ রাখতে রাখতে বলল, তুমি তুমি প্রেম করেছ আর এটা কোনো কলঙ্ক নয়। কিন্তু তুমি তুমি ওর নাম বলো। কেউ? সন্দীপ সিং! সুরেলা এক ঝটকায় বলল, মহারাজের এক মন্ত্রী মনদীপ সিং এর ছেলে ও। কিন্তু এই পাপ আমার দ্বারা একবারই হয়েছিল চন্দ্রাবতী, আর এটা আমি জেনে শুনে করিনি। ভাগ্যচক্রে এটা হয়ে গিয়েছিল। কারণ মহারাজের অবজ্ঞায় আমি ছটফট করতাম। আমার একটা সাহারা দরকার ছিল চন্দ্রাবতী। বলে সুরেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এসব কথা শুনে অগ্নি চমকে গিয়ে বলল, সন্দীপ সিং? তাহলে তো ওই বিষাক্ত তীর ওই ছুঁড়েছে। কারণ কিছুক্ষণ আগে আমি ওকে রানীমহলের পুরনো পুকুরের কাছে দেখেছিলাম। আমি ওর পিছু নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ও অদৃশ্য হয়ে গেল। ওকে খুঁজতে খুঁজতেই আমি এখানে এসে পৌঁছেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার আসতে দেরি হয়ে গেল, আর ও চন্দ্রাবতীকে তীর মেরে পালিয়ে গেল। একথা শুনে সুরেলার মাথা নিচু হয়ে গেল। ওর চোখ থেকে অনবরত জল পড়ছিল, কিন্তু অগ্নি সিং এর মুখ পাথরের মতো শক্ত হচ্ছিল। ও তোমাকে ভালোবাসতো না সুরেলা। অগ্নি সিং সুরেলার দিকে তাকিয়ে বলল, না হলে
নিজেকে বাঁচানোর জন্য তোমাকে মেরে ফেলার চেষ্টা করতো না। ও শুধু তোমার সঙ্গে মনোরঞ্জন করেছে মাত্র। আর আজ ওর জন্য চন্দ্রাবতীর প্রাণও বিপন্ন হলো। সেজন্য আমি ওই সন্দীপ সিংকে কখনোই জীবিত ছাড়ব না। বলতে বলতে অগ্নি সিংয়ের চোখ রক্তের মতো লাল হয়ে গেল। ওদিকে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। রাজমাতা গার্গীও ওই ঘরেই উপস্থিত ছিলেন। চন্দ্রাবতীর একটু বেশি সময় লাগছে বড় কুমার, গার্গী বিদ্রুপের সঙ্গে বলল। সুরেলাকে আলাদা নিয়ে গিয়ে কি এমন শেখাচ্ছে? এই বিদ্রুপে বীরেন্দ্র প্রতাপ রেগে গেল ও কঠিন স্বরে বলল, আপনি চন্দ্রাবতীকে নিয়ে একটু বেশি ভুল ধারণা পোষণ করে রেখেছেন মা। হয়তো সুরেলা দরবারে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, কিন্তু চন্দ্রাবতীর একটা সন্দেহ আছে যে ও শশীকলাকে হত্যা করেনি। আর সত্যি বলতে কি, আমারও তো এখন তাই মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। সুরেলা হয়তো আসল অপরাধীকে বাঁচানোর জন্য এরকম করছে। ওর কথা শেষ হওয়া মাত্র ওর দেহরক্ষী সুমন্ত দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, কেউ মহারানীমাকে মারার চেষ্টা করেছে। আর রানীমহলের পিছন দিক থেকে একটা লোক বাইরের দিকে পালিয়ে গেল। আর আর সে মহারানীকে বিষাক্ত তীরে বিদ্ধ করেছে। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ স্তম্ভিত হয়ে গেল। গার্গীও চমকে উঠল। দ্রুত বৈদ্য হাকিমদের নিয়ে রানীমহলে এসো। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ রানীমহলের দিকে দৌড়ালো। ওদিকে চন্দ্রাবতী নিজের ঘরে অচেতন হয়ে পড়েছিল। বিষের প্রভাবে ওর শরীর উত্তপ্ত হচ্ছিল। পাশে বসে থাকা অগ্নি সিং ওর মাথায় জলের পট্টি দিচ্ছিল। সুরেলা একটা কোনায় অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শুধু আজ রাতটুকু চন্দ্রাবতী, অগ্নি সিং বলল। বিষের তাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, আর কাল পর্যন্ত তুমিও ঠিক হয়ে যাবে। চন্দ্রাবতী হালকা হাসির চেষ্টা করে বলল, বিষের জন্য আমার কোনো চিন্তা নেই অগ্নি। এর ওষুধ আমি জানি। আমার তো শুধু তোমার জন্য চিন্তা ছিল। তুমি 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 আমাকে এরকম ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমার অপরাধ কি ছিল? অগ্নি সিং এক পলক চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, ওই সময় রাগে ঘৃণায় আমি অন্ধ হয়ে গেছিলাম। ঘৃণা আর রাগ তো আজও আছে, কিন্তু এটা তোমার জন্য নয়। এই রাজমহল আর এখানে বসবাসকারী অত্যাচারীদের জন্য। আমার এখানে থাকা এখন অসম্ভব, কিন্তু আমি তোমাকে ছেড়ে কখনোই যাইনি। সর্বদাই তোমার আশেপাশে ছিলাম আমি। সারাক্ষণ তোমার উপর নজর ছিল আমার। তোমার অঙ্গরক্ষক হয়েছে আমি। সারা জীবন তোমাকে রক্ষা করব আমি। তখনই দ্রুত পায়ে দৌড়ে এসে বীরেন্দ্র প্রতাপ ঘরে ঢুকল। চন্দ্রাবতী, কি হয়েছে তোমার? ও আবেগের সঙ্গে চন্দ্রাবতীর পালঙ্কের দিকে এগোল, কিন্তু অগ্নি সিংকে দেখে দাঁড়িয়ে পড়ল। সে সময় অগ্নি সিং চন্দ্রাবতীর হাত ধরেছিল। চন্দ্রাবতীকে নিয়ে বীরেন্দ্র প্রতাপের মনে যে চিন্তা ছিল তা এক ঝটকায় উবে গেল। তার বদলে ঈর্ষা জন্ম নিল। অগ্নি সিং বীরেন্দ্র প্রতাপকে দেখেই চন্দ্রাবতীর হাত ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। না না, বসো অগ্নি।
বীরেন্দ্র প্রতাপ কর্কশ কণ্ঠে বলল, আমি তো খুবই আনন্দিত যে তুমি তোমার প্রিয় মহারানীকে রক্ষা করার জন্য ঠিক সময়ে এসে পৌঁছেছ। বীরেন্দ্র প্রতাপের বিদ্রুপ দেখে অগ্নিসিং মনে মনে রেগে গেল, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর পাশে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এটা হঠাৎ কি করে হলো চন্দ্রাবতী? কে সে যে তোমাকে মারার চেষ্টা করলো? এ কথায় অগ্নিসিংহ বিদ্রুপ করে বলল, এটা তো আপনার জানার কথা মহারাজ। আপনি যদি আপনার মহারানীকে রক্ষা করতে না পারেন, তাহলে প্রজারা আর আপনার কাছ থেকে কি আশা করবে? অগ্নি! বীরেন্দ্র প্রতাপ রেগে চিৎকার করে উঠে দাঁড়ালো, নিজের সীমা ভুলে যেও না, না হলে এই মুহূর্তে তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেব। তাছাড়াও মহারানীর সুরক্ষার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম। জানোই তো তুমি, এই রানী মহলের রানীদের রক্ষা শুধু কিন্নররাই করে। তাও আমি তোমার উপর ভরসা করেছিলাম আর নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু আমি দেখছি ওই ভরসাটা তুমি ভেঙে দিয়েছ। যদি চন্দ্রাবতীর কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেব। ও আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই চন্দ্রাবতী ওর কাঁপা কাঁপা হাতে বীরেন্দ্র প্রতাপের হাত ধরে দুর্বল স্বরে বলল, না 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 মহারাজ, অগ্নির এতে কোনো দোষ নেই, আপনি ওকে কিছু বলবেন না। চন্দ্রাবতীকে অগ্নিসিংহের পক্ষ নিয়ে কথা বলতে দেখে বীরেন্দ্র প্রতাপ রেগে আগুন হয়ে গেল। তখনই সুমন্ত কিছু হাকিম আর কবিরাজ নিয়ে ওখানে এসে পৌঁছল। দাঁড়াও! বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে বলল, মহারানীর চিকিৎসা আমার রাজমহলেই হবে। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে এমন ভাবে কোলে তুলে নিল যে ও যেন অগ্নিসিংহকে দেখাতে চাইছিল যে চন্দ্রাবতীর কতটা পরোয়া সে করে। কিন্তু অগ্নিসিং অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। চন্দ্রাবতী ওকে অসহায় দৃষ্টিতে দেখতে থাকলো। ওদিকে রাজমাতা গার্গী নিজের ঘরে এসে পৌঁছল আর ওকে খুব গম্ভীর দেখাচ্ছিল। সবিতা চিন্তিত হয়ে বলল, এ তো পুরো দানই পাল্টে গেল রাজমাতা। আমি তো ভাবছিলাম শশীকলার হত্যার অপরাধে চন্দ্রাবতী শাস্তি পাবে, কিন্তু ও জেনে শুনে নিজের কথা অসম্পূর্ণ রাখল। গার্গী একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিন্তু এতে একটা কথা আমি জানতে পারলাম যে রানী মহলের আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে। আগে হ্যাঁ রাজমাতা, সবিতা তাড়াতাড়ি বলল, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে রানী মহলে কি সব কাণ্ড ঘটে যাচ্ছে। প্রথমে ওই উর্বশী পাটরানী হয়েও হত্যাকারী অগ্নিসিংহের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল, আর এখন এই সুরেলা। এদের দেখে এবার বাকি পাটরানীদেরও খারাপ পথে এগোতে সময় লাগবে না। না, এটা কখনোই নয় সবিতা, গার্গী আবেগের সঙ্গে বলল। আমি সুরেলাকে এমন শাস্তি দেব যেটা দেখে কোনো পাটরানী খারাপ পথে যেতে সাহস পাবে না। কিন্তু এটা বলো, চন্দ্রাবতীর দিকে বিষাক্ত তীর কে ছুঁড়েছিল? সবিতা দ্রুত বলল, আপনারই বিশ্বস্ত মন্ত্রী
মনদীপ সিং এর ছেলে সন্দীপ সিং, যে সুরেলার সঙ্গে দেখা করতে রানীমহলে এসেছিল। কিন্তু ওই তীর ও চন্দ্রাবতীর দিকে নয়, সুরেলাকে উদ্দেশ্য করেই ছুঁড়েছিল, যাতে ও নিজের মুখ না খুলতে পারে। আর ভালোই হতো যদি সুরেলা ওই মুহূর্তেই মারা যেত। এরকম অভদ্র পাটরানীকে মেরে ফেলাই উচিত। কিন্তু চন্দ্রাবতী ওকে বাঁচিয়ে নিল। এ কথা শুনতে শুনতে গার্গী যেন একটা গভীর চিন্তায় ডুবে যেতে লাগলো। ও নিজের চোখ বন্ধ করে বলল, অবশ্যই চন্দ্রাবতী সুরেলার প্রাণ বাঁচিয়ে অনেক বড় সাহসের কাজ করেছে। এর জন্য তো আমি ওর প্রশংসা করব। কিন্তু এতে এটাও প্রমাণ হয় যে সুরেলাকে বাঁচিয়ে চন্দ্রাবতী রানীমহলে অনাচার বাড়তে সাহায্য করছে। আর এটা আমি কোনোভাবেই মেনে নেব না। তাহলে এখন আপনি কি করবেন রাজমাতা? সবিতা জিজ্ঞাসা করল। তো গার্গী দাপটের সঙ্গে জবাব দিল, অবশ্যই শশীকলার হত্যাকারী সুরেলা নয়, কিন্তু ও যেটা করেছে তার শাস্তি শুধু মৃত্যুদণ্ড। আর ওই সন্দীপ সিং? সবিতা চিন্তার স্বরে বলল, ওর কি হবে? ওই তো শশীকলার আসল অপরাধী। ওকে শাস্তি দেবেন না আপনি? বোকা, গার্গী ওকে ধমক দিয়ে বলল, এখনো রাজনীতির কোনো জ্ঞানই নেই তোমার। সন্দীপ সিংকে যদি আমি শাস্তি দিই, তাহলে এ কথা প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়বে যে সন্দীপ সিং আর মহারাজের পাটরানী সুরেলার মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। তখন আমাদের কত বদনাম হবে। সেজন্য ভালো হবে যে এই কথাটা এখানেই শেষ হবে। সবিতা রাজমাতার কথা বুঝে একটু একটু হাসল। রাত গভীর হয়েছিল। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের ঘরে গভীর নিদ্রায় মগ্ন ছিল। বীরেন্দ্র প্রতাপ দুশ্চিন্তায় এদিক ওদিক হাঁটছিল। চন্দ্রাবতীর চোখ কখন খুলবে? বীরেন্দ্র প্রতাপ বৈদ্যকে জিজ্ঞাসা করছিল। যে বৈদ্য কাঢ়া বানাচ্ছিল। সে বলল, বিষের উত্তাপ ঠান্ডা হয়ে গেছে মহারাজ। নিদ্রার ঘোরও তাড়াতাড়ি কেটে যাবে। ভালো হয়েছে অগ্নি সিং দ্রুত বিষের ওষুধ দিয়ে দিয়েছিল। ক্ষতস্থানে দ্রুত বিষরোধক ওষুধ লাগিয়ে দিয়েছিল। না হলে পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হতে পারত মহারাজ। কারণ আমার কাছে তো এরকম কোনো ওষুধই নেই। অগ্নি সিংহের কথা উঠতেই বীরেন্দ্র প্রতাপের দুশ্চিন্তা রাগে পরিণত হলো। আপনারা কোনো কাজের জন্য আছেন? বীরেন্দ্র প্রতাপ ওর সব রাগ বৈদ্যর উপর দিয়ে চিৎকার করল, আপনাদের কাছে এ ধরনের ওষুধ কেন থাকে না? আপনাদের বুদ্ধি আর চিকিৎসা জ্ঞান কি একেবারেই শূন্য? বৈদ্য আর কিছু বলতে পারল না। বীরেন্দ্র প্রতাপ রেগে ঝংকার দিয়ে বলল, যান এখন, যান এখান থেকে। মহারানীর নিদ্রা ভঙ্গ হলে আমি এই কাঢ়া ওনাকে খাইয়ে দেব। বৈদ্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে চন্দ্রাবতীর আওয়াজ শোনা গেল, চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ দ্রুত ওর কাছে এসে বলল, এখন এখন কেমন লাগছে তোমার? নাও, এই কাঢ়া পান করো। বীরেন্দ্র প্রতাপ কাঢ়ার পিয়ালা চন্দ্রাবতীর ঠোঁটের কাছে ধরল।
চন্দ্রবতী ধীরে বিড়বিড় করল, অগ্নি কোথায়? বীরেন্দ্র প্রতাপের তো রাগের আর কোনো সীমা পরিসীমা রইল না। ওর মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে অগ্নির শিরশ্ছেদ করে দেয়। ও পেয়ালা একটা দিকে নামিয়ে রেখে রুক্ষভাবে বলল, আমি জানি না কোথায়, কারণ আমার মাথায় আর মনের মধ্যে শুধু তোমারই চিন্তা ছিল। কিন্তু তোমার মনে হয়তো শুধু অগ্নির সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। ঠিক আছে, আমি ওকে নিজে খুঁজে তোমার কাছে নিয়ে আসছি। কথা বলে সত্যি বীরেন্দ্র প্রতাপ উঠে যেতে লাগলো, কিন্তু চন্দ্রাবতী দ্রুত ওর হাত ধরে ফেলে বলল, না, আমাকে ভুল বুঝো না। তুমি তুমি বসো আমার কাছে, আর আর এই কাড়াটা আমাকে খাইয়ে দাও। বীরেন্দ্রের রাগ জল হয়ে গেল। চন্দ্রবতীকে কাঢ়া পান করাতে করাতে নরম স্বরে বলল, আমাদের সৈন্য সারা নগরে ওই হত্যাকারীকে সন্ধান করছে চন্দ্রাবতী। ওকে তো আমি এমন শাস্তি দেব। ওর কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে সুমন্তের কণ্ঠস্বর শোনা গেল, মহারাজ, একটু বাইরে আসুন। বীরেন্দ্র প্রতাপ চমকে ঘরের বাইরে গেল। মহারাজ, সুমন্ত চাপা স্বরে বলল, আমাদের মন্ত্রী মনদীপ সিংহের ছেলে সন্দীপ সিংহকে হত্যা করা হয়েছে। বীরেন্দ্র প্রতাপ একথা শুনে অবাক হয়ে গেল। কে হত্যাকারী? ও তাড়াতাড়ি জিজ্ঞাসা করল। ধরা পড়েছে? সুমন্ত একটু বুঝে সুঝে উত্তর দিল, না মহারাজ, ধরা তো পড়েনি, কিন্তু কিন্তু হত্যাকারী অন্য কেউ না, অগ্নি সিং মহারাজ। এখন বলুন কি হুকুম আমার জন্য? ও তো মহারানীমার দেহরক্ষী, তাই কোনো কাজ করার আগে আপনার অনুমতি নেওয়া জরুরি ছিল মহারাজ। বীরেন্দ্র প্রতাপ মহা চিন্তায় পড়ে গেল। অগ্নি সিং আমার মন্ত্রীর ছেলেকে হত্যা কেন করল? এর কি কারণ হতে পারে? হঠাৎ চোখে একটা চমক দেখা গেল। এক্ষুনি অগ্নি সিংকে গ্রেপ্তার করো সুমন্ত। বীরেন্দ্র প্রতাপ আদেশ দিল। মহারানীর দেহরক্ষিত কি হয়েছে? ও হত্যা করেছে, আর তার শাস্তি ও নিশ্চয়ই পাবে। তাহলে কি হবে যখন অগ্নি সিংকে গ্রেপ্তার করা হবে? রাজমাতা কি সুরেলাকে শাস্তি দেবেন? চন্দ্রাবতী কি সুরেলা আর অগ্নি সিংকে বাঁচানোর জন্য কিছু করতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।